দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় যশোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাগর। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হই। আমরা কথা বলি রাষ্ট্র ভাবনা নিয়ে, প্রশাসনিক ভাবনা নিয়ে, সামাজিক চিন্তা ভাবনা নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আমরা জনতার কাতারে চলে যেতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি জনতার কাতারে। প্রথমে একটু আমি আপনার কাছে আসতে চাই, জানতে চাই কেমন আছে আপনার নগরী, প্রশাসনিক ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা সাধারণ জনগণ বাক স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতাটা আমরা কিছুটা ফিরে পেয়েছি। প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এই প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য সাধারণ জনগণ কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কোনো এক জায়গায় প্রবলেম হলে প্রশাসনকে রিং দিলে প্রশাসন আসতে যাচ্ছে না। কেন আসতে যাচ্ছে না? যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নেই দেশে। তা সংস্কারের নামে যে সংস্কারটা অতি দ্রুত সম্ভব, 1 বছরের মধ্যে টোটাল সংস্কার সম্ভব, 6 মাসের ভিতরে টোটাল সংস্কার সম্ভব, সেই সংস্কারটাকে দীর্ঘায়িত করতেছে। তাহলে এই সরকার যদি সংস্কারের নামে দীর্ঘায়িত করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তাহলে কি করবে জনগণ? জনগণ ইতিহাস থেকে আস্থা খুলে নিক্ষিপ্ত করবে এই সরকারকে, এটাই আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু আসতে চাই, জানতে চাই যে বর্তমানে প্রশাসনিক ব্যবস্থা কেমন আছে, নারীরা কতটা নিরাপদ, এই সমাজ কতটা নারী বান্ধব? আমাদের শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, আমরা শিশু ধর্ষণ বেশি হচ্ছে, আমাদের শিশুরা রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, এটার কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমাদের কোনো হাসপাতালে গেলে আমাদের নিরাপত্তা নেই। আমাদের যে কোনো জায়গায় আমরা যাচ্ছি, আমাদের শিশুরা সেখানেই নির্যাতন হচ্ছে। শিশু ধর্ষণই বেশি হচ্ছে আমাদের। এই শিশুদের নিয়েই আমরা নিরাপত্তাই নেই। এই সরকারের কাছে আমাদের আবেদন যে তারা যেন আমাদের শিশুদের নিরাপত্তা দেয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, জানতে চাই যে ব্যবসা বাণিজ্যের হালচাল কেমন, এখন কেমন আছে ব্যবসায়ীরা? ধন্যবাদ আপনাকে। ব্যবসার কথা বলতে গেলে এখন বাংলাদেশে ব্যবসা করে ব্যাংক, এনজিও, মজুতদার আর কিছু অসাধু আপনার সুদখোর। কেননা মনে করেন রিজার্ভ, শুনি যে অনেক রিজার্ভ আছে, রেমিটেন্স আছে, কিন্তু এগুলো বাংলাদেশ ব্যাংকে পড়ে। বাংলাদেশ ব্যাংক থেকে এটাগুলো বিভিন্ন ব্যাংকে চলে যায়। এরা একটা বড় আকারে মুনাফা সুদে করে ছেড়ে সুদের টাকাগুলো ছাড়া পরে ব্যবসায়িক নেওয়ার পরে দেখা যাচ্ছে 6 মাসে কিস্তি দেওয়ার পরে 7 মাসের মাথায় 8 মাস 9 মাসের মাথায় আর কিস্তি দিতে পারবে, কিন্তু সুদের হার তো অনেক বেশি। প্রধান উপদেষ্টা মণ্ডলী বর্তমান যারা আছে, এনাদেরকে এইগুলো খুব ভালোভাবে তদারক করতে হবে এবং এইগুলো ফোকাস না করলে ব্যবসা কিছু ভালো না থাকে তো বাংলাদেশে কিছুই ভালো থাকবে না। থাকবে না শিক্ষা, থাকবে না স্বাস্থ্য, থাকবে না কৃষি। কারণ এই ব্যবসা থেকে তো সব কিছুই বন্টন হয়। ব্যবসায়িকরা সরকারের ট্যাক্স দেয়, সব কিছু ব্যবসায়ীরা করে, তাছাড়া তার কোনো ট্যাক্স আসে না। মূলত বাংলাদেশের মূল ট্যাক্সটা আছে সরকারের ব্যবসায়ীর কাছ থেকে। এইটাকে যদি সরকার ভালোভাবে ফোকাস না করে তাহলে কোনো রকমের সম্ভব না এ রাষ্ট্র ভালো করা। আপনি নির্বাচন দিলেন, সংস্কার করে ঠিক আছে দিলেন, আবার সেই একই জিনিস হবে। 16 বছরে যাচ্ছে, 17 বছরে যাচ্ছে, বিগত সময় যাচ্ছে, বর্তমানে যাচ্ছে। নির্বাচন দিলেন দ্রুত, কিন্তু লাভ তো হবে না, ফলাফল ভালো হবে না। এটাকে কঠোর রাস্তা দমন করতে হবে, কঠোর দমন করে তারপরে নির্বাচন দিতে হবে এবং ভালোভাবে নির্বাচন দিবে। এই নির্বাচন না এমনভাবে দিতে হবে ইতিহাস লিখা থাকবে যেন শেখ হাসিনা পলাই চলে গেছে, এরকম পরবর্তী আর কেউ পলাই না যায়, বাংলাদেশ চলে যায়। এটাই করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি কেমন, দ্রব্যমূল্য কেমন দেখছে? 17 বছরের ফ্যাসিস্ট সরকারের যে বাজার ব্যবস্থা ছিল, সেই বাজার ব্যবস্থা থেকে এখন বর্তমান বাজার ব্যবস্থা অনেক ভালো। কিছু পণ্য আমাদের একটু সমস্যা আছে, যেন আমাদের চালের দাম বাড়তি আছে, তেলের দাম বাড়তি আছে, গ্যাসের দাম বাড়তি। এইগুলো বাজার নিয়ন্ত্রণ আসলে একটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। এই জন্য আমরা সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অতি দ্রুত একটা সরকার গঠন করে আমাদের দেশটাকে রক্ষা করা, এটা আমাদের সাধারণ জনগণের কাম্য। আপনি কি মনে করছেন যে আসলে নির্বাচিত সরকারই কি সব সমস্যার সমাধান করতে পারে? এই সরকারের সীমাবদ্ধতা কোথায়, কি পরামর্শ দিবেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নির্বাচন তো 100 মধ্যে 100 ভাগ দরকার। কি জন্য এই দেশের মানুষ যে জালিম সরকার নির্বাচন দিইনি। নির্বাচন ছিল একটা আনন্দ, ঈদের আনন্দ করতো। আমরা ছোটবেলায় দেখেছি এই নির্বাচন আসলে মানুষ ঈদের আনন্দ করতো, কিন্তু এখন সেই আনন্দ নেই, কারণ ভোট হয়নি, তো আনন্দ হবে কোথার থেকে? আমি দেশ টিভির মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই যে এই যে বাংলাদেশে কিছু হলে এই যে ছাত্ররা রোডে লেবে যাচ্ছে, উনার চোখে অন্ধ, উনি এগুলো দেখেন না। আজকে কয়দিন আগে এই যে ছাত্ররা আন্দোলন করে সাধারণ যারা শিক্ষক, যারা অভিভাবক, যারা দেশ পরিচালনা করে, যারা বুদ্ধিজীবী দেশের, তাদের অপমান করে তাদের পদত্যাগ করাতে বাধ্য হয়েছে। কেন? এই ছাত্ররা কোথার থেকে
কেন, কোথা থেকে সাহস পায়? আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টারে আপনার দেশ টিভির মাধ্যমে জানাতে চাই এবং বলতে চাই যে আপনি সুস্থ তদন্ত করেন, দেখেন এর মধ্যে আমলিকি সন্ত্রাসীরা লুকিয়ে আছে। এবং আমি 100-র মধ্যে 100বার শিওর যে আমলিকি যারা হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দোষরা এই ছাত্রদের মধ্যে ঢুকে এই অন্যায়, এই জুলুম, এগুলো এই দাবিগুলো আদায় করার জন্য তারা কিন্তু রোডে লেবে যাচ্ছে। আমার অনুরোধ, আপনারা ছাত্ররা বলতেছে, আপনারা ছাত্ররা ধরেন, রিমান্ডে নেন, দেখেন ওর মধ্যে আমলিকির ছাত্রলীগের প্রচুর সন্ত্রাসী ওর মধ্যে আছে। সাধারণ কিছু ছাত্র ভালো ছাত্রদের খারাপ বানায় এটা দাবি আদায় করতেছে, কিন্তু আসলে অরিজিনাল প্রশাসনকেও বলবো এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি ভালোভাবে উনি তদন্ত করে সব কিছু বেড়ে যাবে। আমি বাংলাদেশের জনগণে বলবো, আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, আপনারা সবাই এখন এক হয়ে এই শয়তানের যে দোষর আছে বাংলাদেশে, এই আমলিক নামে যে শয়তান দলগুলো আছে, এই সন্ত্রাসীদের সবাই মোকাবেলা করেন এবং কোনো চাক দোকানে, কোনো হোটেলে, কোনো রাস্তাঘাটে যেন কোনো আমলিকের সন্ত্রাসীর চেহারা না দেখার সঙ্গে সঙ্গে এদের গণপিটুনি দিয়ে হলো আপনি জেলখানা পাঠা দেন, এই আমার হলো অনুরোধ দেশের পাবলিকের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নিচ্ছি একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গেই থাকুন। আমরা একটু আপনার কাছে আসতে চাই, আমরা জানতে চাই যে আসলে এর আগে আমরা শুনছিলাম ছাত্রদের কথা, ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা ভূমিকা রেখেছে তারা নতুন একটা দল কিন্তু গঠন করছে এনসিপি, তারা নির্বাচনে আসতে চাচ্ছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তারা নির্বাচনে আসলে তারা তো ভালো কাজই করবে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হোক। সেটা তারা যদি তাদের ক্ষমতা থাকে তার সেটা হবে, অন্য যে কোনো দল যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসে দেশের সেই ক্ষেত্রে মঙ্গল হবে বলে আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ছাত্ররা বলছে যে আসলে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপরে নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার এবং নির্বাচন একসাথে হতে হবে, বিভিন্ন যুক্তি দিয়ে তারা কিন্তু আগে নির্বাচন চাচ্ছে। সুতরাং ছাত্রদের সাথে রাজনৈতিক দলের কিন্তু আসলে মতানৈক্য হচ্ছে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আসলে আমার কাছে মনে হয় ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই আজকে এই 8 মাস দেশ যেভাবে চলছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু বাজার দর মোটামুটি ভালো, তবে মাংসের দাম, তারপরে আছে তেল, এগুলো কিন্তু বাজার সেইভাবে তদারকি হচ্ছে না। সংস্কার হোক, আগে সংস্কার প্রয়োজন আছে, এবং সংস্কারের নামে যেন ওই উপদেষ্টারা এখন যারা আছেন তারা কোটি কোটি টাকার মালিক বনে না যান। সংস্কার হোক, সংস্কারের নামে তারা কোটিপতি না হন। আর দেশের যে আইন শৃঙ্খলা রক্ষা, এটা ঠিকভাবে মনে হচ্ছে না, পুলিশের ভিতরে এটা কিছুটা লক্ষ্য করছি। আমরা চাই যে অন্তত একটা থানা ফাঁড়ি অভিযোগ ডায়েরি করলে পুলিশ যেন তৎক্ষণিক 1 ঘন্টার ভিতরে যেন বাদী বিবাদীর খোঁজখবর নেয়, কিন্তু তারা 2 দিন 3 দিনে কারো কোনো খোঁজখবর হয় না। যাদের এটা লোকবল আছে তাদের জন্য পুলিশ কাজ করছে, আর অনেকের জন্য পুলিশ কাজ করছে না। আমি চাই যে আইন শৃঙ্খলা আর রক্ষাকারী বাহিনীরা আরো সচেষ্ট হোক, তাদের ভূমিকা কার্যকর হোক। আচ্ছা, এই যে পুলিশের কথা বলছেন, পুলিশ কাজ করছে না বা দৃশ্যমান হচ্ছে না, এই পুলিশের এই ইয়ার পেছনে মানে উদাসীনতার পিছনে আপনি কি কারণ দেখছেন? কি কারণে পুলিশ এরকম আচরণ করছে? হ্যাঁ, ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুব সুন্দর। বিষয়টা হচ্ছে যে পুলিশ গত 17 বছরের নিয়োগপ্রাপ্ত একদম কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু 17 বছরের। এখন ওনাদের প্রত্যেকের ভিতরে টেনশন কাজ করছে যে কখন কার বিরুদ্ধে কোন ধরনের কি এলিগেশন আসে, কার কি দিক নির্দেশনা আসে, সেন্ট্রাল কি অর্ডার আসে, আমি কি এইখানে থাকতে পারবো নাকি চলে যেতে হবে। এই জন্য ওনারাও মোটামুটি সময় পার করে, সকালবেলা আসতেছে অফিসে, এসে কোনো মতে চলে গেলেন, গল্প গুজব করে চলে যায়। কিন্তু যে আমার একটা দায়িত্ব, আমি মাস শেষে একটা বেতন পাচ্ছি। সরকার, বিগত সরকার চলে গেছেন, কিন্তু বেতন তো কারো বন্ধ নয়, বেতন তো পাচ্ছেন, কিন্তু দায়িত্ব তারা ঠিকমতো পালন করছেন না। আচ্ছা, আমরা দেখছি যে রাজপথে কিন্তু আন্দোলনের পরে আন্দোলন হয়েই যাচ্ছে, জনগণ বিভিন্ন দাবি নিয়ে আসছে, কিন্তু এই যে পুলিশের ব্যাপারে বা প্রশাসনের ক্ষেত্রে বারবার একটা অভিযোগ আমরা শুনি যে পুলিশ ভিজিবল হচ্ছে না, পুলিশ কাজ করছে না, কিন্তু পুলিশকে কাজ করতে হবে এই দাবি নিয়ে আমরা রাজপথে কাউকে আসতে দেখিনি, এটা কেন? আসলে এই আন্দোলন 10টা আন্দোলন হয়, তার ভিতরে মনে করবেন 2টা আন্দোলন লিগ্যাল, আর 8টা আন্দোলন উস্কানিমূলক আন্দোলন। এখন ভ্যান শ্রমিক আন্দোলন, সব আন্দোলন বিগত 17 বছরে কোনো আন্দোলন দেখিনি, পিঠে একদম সোজা করে দিত। এখন যেহেতু ডক্টর ইউনূস সাহেব ভদ্রলোক, সে একভাবে চালাচ্ছে যে সব এত বছর কথা বলতে পারেন, এখন তো বলুক, এমন স্পেস দিচ্ছে। আমরা বাঙালি স্পেস পাই মনে করেন প্রতিদিন সকাল বিকাল দুপুর শাহবাগ, এই চত্বর সেই চত্বর, মানুষ ভোগান্তির শিকার। এত আন্দোলন দরকার নেই তো দেশে। আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে একটা হয়েছে, একটু সময় দিতে হবে ভাই,
17 বছর সহ্য করলাম, এখন 8 মাস হলো, এর মধ্যে আমরা এত ব্যস্ত কেন? আর বিএনপিকে বলবো অবশ্যই যে আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার দরকার, যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। এর মানে এই না আপনারা 17 বছর আপনারা তো মজলুম দল, আপনারা বহুত কষ্ট করেছেন, আপনাদের ছাত্র দল, যুব দল, মূল দল সবাই অনেক ত্যাগ করেছেন, কিন্তু এখনই 8 মাস যেতে পারলো না। এই নির্বাচনের জন্য তো ব্যস্ত কেন ভাই? আপনারা আসেন না, একটু বাজার দরের জন্য একটু আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে আরো একটু সম্পৃক্ত হই। আপনারা আসেন আইন শৃঙ্খলার জন্য একটু আন্দোলন করেন, আপনাদের সাথে প্রতিদিন ডে বাই ডে আপনাদের সাথে লোক বাড়বে, কারণ বাংলাদেশের মানুষ অনেক চাহিদা আছে এখন বিভিন্ন বিষয় নিয়ে। শুধু আন্দোলন করছেন, আমি লক্ষ্য করছি যে ফেসবুকে যে নেতাই বলছেন নির্বাচন দেন, তার কমেন্টে 10 জন আর 8 জন তারে আর চোখে দেখতে পারতেছে না। আমি তাদেরকে অনুরোধ করব, নির্বাচন তো অবশ্যই হবে, ডক্টর ইউনূস জীবন থাকবেন না, কিন্তু আগে দেশটা সাজাই আমরা সবাই মিলে। একটা সুযোগ, উনি বিশ্ব নেতা, বিশ্ব খেলোয়াড় যাই বলেন, ওনাকে মাথার পরে রেখে আমরা আগে সাজাই, আমাদের ঘর সাজাই, তারপর যা করার করা যাবে। নির্বাচন অবশ্যই হতে হবে, ডক্টর ইউনূস জীবন থাকবে না তো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা ওনার কথা শুনছিলাম, আমরা প্রশাসনের বিষয়টি বিশেষ করে উনি তুলে ধরেছেন। আসলে প্রশাসনকে ভিজিবল করার জন্য আসলে কি করা যায়, কি পরামর্শ আছে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। বর্তমান প্রেক্ষাপটে যেটা 17 বছর যে বিশেষ করে স্বৈরাচার একদলীয় পক্ষ যেভাবে নিয়োগ দিয়েছে প্রশাসনে তাদের ভালোর জন্য, তাদেরকে এই জুলুম নিপীড়ন টোটালটাই যেন পরিচালনা করতে পারে, তাদের এক কথায় বলা চলে গুন্ডা বাহিনী। তো এই পরিপ্রেক্ষিতে তারা কখনোই নিজেকে নিরাপত্তা ভাবতেছে না, বর্তমানে নিরাপত্তা ভাবতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। একটু আগে ভাই বললো একই কথা, যেটা হলো আওয়ামী লীগ আমাকে নিয়োগ দিয়েছে, আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করব। এখন যে অবস্থা আছে সে অবস্থায় আমি তো নিরাপত্তায়, আমি যে দেখছি আমি চাঁদাবাজি করছি, আমি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছি, তো আমি এখন কোথায় যাব? এটাকে সংস্কার করতে হলে আমূল সংস্কার, আমার মনে হয় যেটুকু প্রশাসনে আমূল সংস্কার হচ্ছে এটা সময় লাগবে, কিন্তু 17 বছরের জঞ্জাট ছাড়তে সময় লাগবে। তো আমি যেটা দৃষ্টিতে দেখতেছি সেটা মোটামুটি একটা জায়গায় যাচ্ছে। এই জায়গাটায় যেতে গেলে জনগণকে সবারই সহযোগিতা লাগবে, তবে একটা দৃশ্যমান সংস্কার করে আবারও যেন দেশটাকে গোছায়, দুর্নীতি করে যেন পালানোর সুযোগ না থাকে, সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং জনগণকে অবশ্যই সব প্রশাসনের সহযোগিতা, সার্বিক সহযোগিতা করতে হবে। যার প্রতি দুর্নীতি আছে তাকে দৃশ্যমান করে আপনাদের সাংবাদিক আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় সম্মুখে আনতে হবে, এবং সেটা কিন্তু চলতেছে, কিন্তু এটা খুব অল্প পরিমাণ চলতেছে, কেননা এর মধ্যেই আসলেই সেই বিষই ঢুকে গেছে মির্জাফরের যে ব্লাডটা, এই ব্লাড জেনারেশনটা এখন এখানে দৃশ্যমান। এই পর্যন্ত যে পর্যন্ত আমাদের এই অবস্থা থেকে না উত্তরণ হবে সে পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন আছে। আমরা দেখছি যে আসলে শহরের চুরি, ডাকাতি, ছিনতাই মানে অপ্রত্যাশিত ভাবে বেড়ে গেছে, এগুলো রোধে আসলে কি করা যায়, কি পরামর্শ দিবেন? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে এটা আপনার বিগত যে আপনার 16 বছরের স্বৈরা শাসকের যে বীজ বপন করে গেছে, এই বীজেরই একটা প্রতিফলন। এখন রাতারাতি এগুলো শুধরানো সম্ভব না, এবং রাতারাতি কিন্তু এগুলো পরিবর্তন হবে না। এগুলো পরিবর্তন করতে গেলে এই সমাজে যারা দায়িত্ববান আছে সবাইকে দায়িত্ব নিতে হবে, এবং বিগত দিনে স্বৈরা শাসকের যে বীজ বপন করা আছে এই বীজকে এখান থেকে উপড়ে ফেলতে হবে। যেহেতু এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, প্রশাসন তেমনভাবে কাজ করছে না। আসলে প্রশাসন কাজ করতে গেলে বলবে যে বিএনপির পক্ষ নিচ্ছে, কিংবা জামাতের পক্ষ নিচ্ছে, অমুকের পক্ষ নিচ্ছে, যার কারণে প্রশাসনও কিন্তু একটা টালমাটাল অবস্থায় আছে। তা আমার মনে হয় এই দেশে অতি দ্রুত একটি নির্বাচন প্রয়োজন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। এবং বিগত যে 16 বছর আপনার নির্বাচনের বাইরে ছিল এই দেশের জনগণ, এই দেশের জনগণ কিন্তু একটি ভোটের অপেক্ষায় আছে, কারণ বিগত 16টি বছর কিন্তু ভোট দিতে পারেনি। ভোটের মাঠে গেছে, ভোটের মাঠ থেকে বের করে দিয়েছে। এই ভোটের মাঠ থেকে বের করে দেওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তা আমি আশা করব এই অন্তর্বর্তী সরকারের কাছে একটি অতি দ্রুত সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এটা আমি আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জনগণের সাথে কথা বলছিলাম, আমরা সাধারণ জনতার কাতারে ছিলাম। সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গেই থাকো। বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়, আমরা আবারও ফিরে যাচ্ছি জনতার কাতারে। এই পর্যায়ে একটু আমি আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে ছাত্ররা নতুন দল গঠন করেছে, তারা বলেছে যে আসলে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপরে নির্বাচন। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা বলছে যে বিভিন্ন যুক্তিতে তারা নির্বাচনটাই দাবি করছে, কিন্তু ছাত্রদের সাথে তাদের এই যে একমত হতে পারছে না, এই বিষয়টা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, কোনো পরামর্শ আছে?
আমি যেটা চিন্তা করি সেটা হলো কি যে সংস্কার হতে হবে আগে, এবং যৌক্তিক সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন। যৌক্তিক সংস্কারের ভিতরে কয়েকটা বিভাগ, বিশেষ করে একটা আছে নির্বাচনী বিভাগ, একটা আইন বিভাগ আছে, একটা প্রশাসনিক আছে, একটা বিচারালয় আছে। অন্তত যেগুলো ইম্পর্টেন্ট এগুলি সমস্যা না হয় যদি নির্বাচন হয়, তাহলে এর একটা সুফল জনগণ পাবে বলে আমি মনে করি না। আর ছাত্রদের সঙ্গে যারা মূল সংগঠন, এদের সঙ্গে তো একটু বিরোধ থাকবেই, যেহেতু তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে, মাঠে মাঝে আছে, কাজ করতেছে। ছাত্ররা যখন তাদের আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টে পরে যে বিপ্লবটা আইন দিয়েছে, এটা একটা বেশ প্রবল ছিল। যখন তারা আলাদাভাবে একটা রাজনৈতিক দল করেছে, তখন কিন্তু সেই জিনিসটা অনেকটা হয়ে গেছে, স্থমিত হয়ে গেছে, এবং এইখানে যে মূল সংগঠনের সঙ্গে একটা সাংঘর্ষিক একটা চলছে, দূরত্ব চলছে। তো রাজনীতি করার অধিকার সবার আছে, করতেও পারবে, তারা নেক্সট টাইমে আরও পরে চিন্তা করবে, এটা করতেই থাকবে তাদের, এটা তো আমরা বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমার ইচ্ছা যে আগে সংস্কার, যৌক্তিক সংস্কার, এরপরে নির্বাচন, সেটা টেকসই নির্বাচন হবে, এটা আমার দাবি। এইটা এই কারণেই হচ্ছে যে কিছু কিছু দল আছে যারা নতুন নবাগত, আমি নবাগতই বলবো, যেহেতু এই দলগুলো ইতিপূর্বে ছিল না, কোনো সময় এদের আত্মপ্রকাশও ঘটে নাই, তারই মাধ্যমে তার আলোকে আমি বলবো যে তারা হয়তো এই নির্বাচনটা কেন জরুরি এই জিনিসটা বর্তমান যারা ক্ষমতায় বা দলে আছে, যারা স্থায়িত্ব দল করে, তারা বুঝাতে অক্ষম হয়েছে। আসলে যে নির্বাচন করার পরেও কিন্তু সংস্কার করা যায়। আপনি ঘরে গেলেন, ঘর দিয়ে এখন পানি পড়ছে, আপনি ঘরে গেছেন, আপনার ঘর দিয়ে পানি পড়ছে, তখন আপনাকে প্রয়োজন হবে যে এই ঘরের পানিটা আমাকে কিভাবে বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে কেমন দেখছেন? শিক্ষা ব্যবস্থাকে কি মূল্যায়ন করছেন? কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ দেশ টেলিভিশন। আসলে বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উপরে শিক্ষার্থী এবং গার্জিয়ান এরা চরম হতাশায় ভুগতেছে। কারণ এর আগে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা চালু ছিল, সেটা হচ্ছে মেধার যোগ্যতায় বাচ্চারা টিকতো, মেধা দিয়ে টিকেই এরা ইচ্ছা করলে জেলা স্কুল, পুলিশ লাইন স্কুল, বোর্ড স্কুলে তারা মেধা অনুযায়ী তারা টিকতে পারতো। কিন্তু এখন যে অবস্থা, লটারিতে টিকে, এই লটারিতে টিকার জন্য অনেক অযোগ্য যারা, তারা চান্স পেয়ে যায়, আর অনেক যোগ্য যারা শিক্ষার্থী, তারা চান্স পায় না। তা আমি এটা আপনাদের মাধ্যমেই জানাতে চাই যে আগে যে মেধা যে ছিল, ওইভাবেই যেন মেধা যাচাই করেই যেন ওই সিস্টেমটা চালু থাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা সবার কথা শুনছিলাম, আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে অনেকে নির্বাচনের দাবি জানিয়েছে, নির্বাচনের দাবিটা আমরা বেশি পেয়েছি, কেমন প্রতিনিধি চাই, কেমন জনপ্রতিনিধি চাই? ধন্যবাদ। আসলে নির্বাচন তো অবশ্যই জরুরি, আর আমরা সামনে যে ডিসেম্বরের আশায় আছি যে নির্বাচন হবে, এটা শুনেছি। তো এটা দেশ টিভির মাধ্যমে ডক্টর ইউনূসকে বলবো, আপনিও নির্বাচনে আমাদের সাথে জনগণের সাথে একমত হয়ে নির্বাচনে আসেন, তাতে আমরা একটা সুস্থ রাস্তাঘাটে যেন চলাফেরা করতে পারি, এবং সুস্থ এবং ভালো একটা দেশের একজন ভালো প্রধানমন্ত্রী হোক, যাই হোক পাই যেন। এবং আমাদের নাহলে অনিশ্চিতভাবে থাকতেছি, এই যে এখন সব প্রত্যেকটা 10 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চাদের কাছে চাকু, ছুরি, তারপরে পিস্তল, এদের কাছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুতে কিছু হলে আগে চাকু মারতেছে, তারপর ঘরে যে হামলা করতেছে। তারপরে এই যে কিছুদিন আগে সুমাইয়া নাকি একজন নির্যাতিত হলো, 3 বছর 1.5 বছরের শিশুরাও কিন্তু সেভ না, পুরুষদের লালসার শিকার হচ্ছে, ধর্ষিত হচ্ছে। সবকিছু মিলে একটা উচ্ছৃঙ্খল দেশ কিন্তু কোনো ভালোভাবে নেই। উচ্ছৃঙ্খল দেশে আমরা বসবাস করছি, সবকিছু মিশে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে পারছি না। এখন আমরা একটা নির্বাচন চাই, সুস্থ ভালো সরকার চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে সামাজিক অবক্ষয়গুলোর কথা শুনছিলাম, সমাজের চুরি, ছিনতাই, ডাকাতি, রাজনীতি তো আসলে মানুষের জন্য, সমাজের জন্য। এখন আমরা এর আগে শুনেছি প্রশাসন ভিজিবল না, প্রশাসন উপস্থিত হচ্ছে না, রেসপন্স করছে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কোনো দায় ছিল কিনা সমাজ সংস্কার? কি ভাবছেন? চুরি ছিনতাই ব্যাপারে আমি একটু কথা বলি। চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। যখন আজ 5 তারিখের আগে আমার বিরামপুরি বাহিনী ছিল, নিউ মার্কেটের বাহিনী ছিল, অমুক বাড়ি করতেছে তার কাছে 50,000, ওই মৌরির অফিস থেকে 50,000, অমুক ক্লিনিকের থেকে 50,000, ওই ডিশ লাইনের ভাড়ার থেকে 50,000, এই করে ছেলেবেলে চালাইতো তারা, কথা বোঝেন কিনা।
কিন্তু এই মুহূর্তে এখন যে ছেলেপিলেগুলো চালাইতো প্রতি মাসে তাদের একটা ধার্য ছিল যে ওই ছেলের 5,000 ওরা 10,000, এই টাকাটা কিন্তু এখন আর তাকে দিতে পারতেছে না। এরা তো গরিবের ছেলে, বস্তির ছেলেবেলে লেখাপড়া জানে না। সন্ত্রাসী কিন্তু শিক্ষিত লোক করে না, সন্ত্রাসী করে কিন্তু বস্তির ছেলেবেলে যারা লেখাপড়া জানে না, তারা করে টুকায়। আপনি টুকায় আর কি করবে? এই টুকারা এই পয়সাগুলো পাচ্ছে না কারণে, আমলে যে চাঁদাবাজি টাকাগুলো পাচ্ছে না কারণে এরা রাত্রিবেলা কিন্তু এরাই কিন্তু এই চিন্তায় ডাকাতি করে বেড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি সেই একই জায়গায় আবার একটু আসতে চাই, যতদিন পর্যন্ত প্রশাসন ভিজিবল না হবে সাধারণ জনগণ কি এরকম নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা, তারা কি মাথায় চিন্তা নিয়েই রাতে ঘরে যাবে কিনা, রাজনৈতিক দলগুলোর কোনো দায় আছে কিনা, তারা এটা কোনোভাবে মোকাবেলা করার চিন্তা ভাবনা করেছে কিনা? অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায় আছে। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় একটা কমিটি গঠন আছে, যেটা হচ্ছে তারা এলাকা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিদের দ্বারা পর্যায়ক্রমে হচ্ছে এলাকা পাহারা দেওয়া। কিন্তু সেটা কতদিন দেবে? সেটা তো কাজ তো প্রশাসনের, তাই না? কিন্তু যতদিন পর্যন্ত না হয় তার টোটাল রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তো অবশ্যই থেকে যায় তার নিজ এলাকা সুরক্ষিত রাখা, তার নিজ এলাকার জনগণকে সুরক্ষিত রাখা। যদি নিজ এলাকার জনগণকে সুরক্ষিত না রাখতে পারলো তাহলে তো রাষ্ট্র গঠন করে তারা পরবর্তীতে কিভাবে সুবিধা দেবে? আমি মনে করি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট দায় এই প্রেক্ষাপটে রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে। ইলেকশনের পরে এই দায়গুলো চলে যাবে প্রশাসনের পরে। তো উনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর কিছু দায় রয়েছে, তো রাজনৈতিক দলগুলো কবে থেকে কাজ শুরু করা উচিত সমাজ সংস্কারের জন্য, কি মনে করছেন? আজ থেকেই করা উচিত, কিন্তু আমাদের দেশে জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে। আপনি যদি এখন যে সরকার আছে ইনি জনগণের সরকার না, ইনি জনগণকে জবাবদিহিতা করতেও বাধ্য না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে আসতে পারি তাহলে জবাবদিহিতামূলক জনগণের কাছে সে দায়বদ্ধ থাকবে, এবং জনগণের দায়বদ্ধতার কারণেই তাকে ভালো কাজ করতে হবে। মন্দ কাজ করলে সে আবার বিদায় নিবে। কিন্তু জনগণের যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হয়ে একটা দায়িত্ববান সরকার না আসবে ততদিন পর্যন্ত জনগণের দায়ভার তার থাকবে না। যদি খারাপ লোককেও মানে ক্ষমতায় নিয়ে আসে তবু সে খারাপ লোক হলেও তিনি জনগণ দ্বারা প্রতিষ্ঠিত, যেটা আমাদের দেশে খুবই জরুরি। গণতন্ত্র বাংলাদেশের একদম পৃথিবীর বুকে গণতন্ত্র দাঁড়িয়েই আছে যে জনগণের মত নিয়েই যে সরকার প্রতিষ্ঠিত, সেটাই আমাদের দরকার এই মুহূর্তে। জনগণের মত ছাড়া এবং জনগণের সরকার ছাড়া এই সমাজ সংস্কার করা সম্ভব না। আপনি সমাজ সংস্কার করতে চাচ্ছেন, আপনি দেশ সংস্কার করতে চাচ্ছেন, এই দেশের সব মানুষ চাই নাকি যে আপনার দ্বারাই সংস্কার হোক? সংস্কার হবে তার দ্বারাই যিনি জনগণের দ্বারা সরকার হয়ে সেই সরকারের দায়ভারই থাকবে এই দেশের কি সংস্কার করবে। তাহলে সমস্ত মানুষের মত প্রতিফলিত হবে। আপনি যদি একার মতে আপনি সংস্কার করতে চান তাহলে জনগণের মত প্রতিফলিত হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল জনতার ভাবনার আজকের পর্বের সর্বশেষ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ টিভির সঙ্গে থাকুন।